বিসমিল্লাহিররহমানিররহিম। হাজী কাশেম আলী মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর অর্থনীতি বিভাগের ছাত্রীদের সুস্বাগতম। আমি সহকারী অধ্যাপক সুফিয়া আক্তার, অর্থনীতি বিভাগ, হাজী কাশেম আলী মহিলা ডিগ্রি কলেজ। যেহেতু এর আগে তোমাদের সাথে আনুষ্ঠানিকভাবে আমার আর কথা হয় নাই, তো আজকে আমার প্রথম ক্লাস। আজকে আলোচনা করতে যাচ্ছি অর্থনীতি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের যে টপিকটি নিয়ে, তার নাম হচ্ছে বাংলাদেশের অর্থনীতির ঐতিহাসিক পটভূমি। যে প্রত্যেকটা বিষয়েরই একটা ঐতিহাসিক পটভূমি থাকে, যেখান থেকে শুরু করে পুরো অধ্যায়ের আলোচনা যেতে হয়। তো সেই ধারাবাহিকতায় আমরাও আমাদের এই বিষয়টিকে আলোচনায় এনে আমরা আজকের ক্লাস শুরু করছি। আমরা জানি যে অতীতকাল থেকেই আমাদের এই উপমহাদেশ ছিল সুজলা সুফলা, শস্য শ্যামলা, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি দেশ। সুজলা সুফলা হওয়ার কারণে এই দেশের সুখ্যাতি বহু প্রাচীনকাল থেকে ছিল। তো এই কারণে এই উপমহাদেশ বারবার বিদেশি শাসক বা বণিকদের দ্বারা আকৃষ্ট হয়েছে, লুণ্ঠিত হয়েছে এবং শোষিত হয়েছে। বারবার বাংলার এই প্রাচুর্যে ভরা বা রূপময় বাংলার কারণে, তো সেই ধারাবাহিকতায় বলতে গেলে সেই অত্যাচার, শোষণ এবং শাসনের যে মাত্রা শুরু হয়েছিল উপমহাদেশের আমল থেকে, সেটা যাত্রাপথ এসে শেষ হয় একেবারে স্বাধীনতার পূর্ব মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ 1971 সালে এসে সেই যাত্রা শেষ হয়। তো আমরা আলোচনার সুবিধার্থে এই বাংলাদেশের অর্থনীতির ঐতিহাসিক পটভূমিকে 5টি ভাগে ভাগ করে আমরা আলোচনা করব। তো প্রথম হচ্ছে আদি ও হিন্দু যুগের অর্থনীতি। আদি ও হিন্দু যুগের অর্থনীতি, এটা সময়কাল ছিল 1200 সাল পর্যন্ত। দ্বিতীয়ত হচ্ছে মুসলিম যুগের অর্থনীতি, যেটা সময়কাল ছিল 1200 থেকে 1757 সাল পর্যন্ত। তৃতীয়ত হচ্ছে ইংরেজ যুগের অর্থনীতি, যেটা সময়কাল ছিল 1757 থেকে 1947 সাল পর্যন্ত। এরপরে হচ্ছে পাকিস্তান যুগের অর্থনীতি, যেটা সময়কাল ছিল 1947 থেকে 1971 সাল পর্যন্ত। পঞ্চম হচ্ছে স্বাধীনতা
পরবর্তীকালের অর্থনীতি। স্বাধীনতা পরবর্তী কালে অর্থনীতি, যেটা সময়কাল হচ্ছে 1971 থেকে বর্তমান সময় পর্যন্ত। আমরা এখন এই সময়কালে ঐতিহাসিক যে আলোচনা বা বিবর্তনের যে ইতিহাস সেটা আলোচনা করলে আমরা এই যুগগুলো সম্পর্কে একটা বিস্তারিত তথ্য ধারণা আমরা পেয়ে যাব। প্রথমে আমরা আসি আদি ও হিন্দু যুগের অর্থনীতি। এই সময়কালে অর্থনীতির কথা যদি আমরা আলোচনা করতে চাই তাহলে আমরা দেখতে পাই যে এই সময়কালে অর্থনীতি ছিল মূলত কৃষিভিত্তিক। কৃষকেরা কৃষির উপরে সবচেয়ে বেশি তারা জোর দিত, সময় দিত, এবং সেই সময়ের যে প্রাচুর্যকর অর্থনীতি ছিল সেটাকে ব্যাখ্যা করলে এভাবেই বলতে হয় যে গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ এবং গোয়াল ভরা গরু, এবং কৃষকের মুখে ছিল হাসি। এবং এই যে এই তথ্যগুলো আমরা ছোটবেলা থেকেই তোমরা এগুলো পড়ে আসতে জেনেছ যে প্রাচীন হিন্দু যুগের এই অর্থাৎ আদি বাংলার যে কৃষির সমৃদ্ধি সেই সম্পর্কে বর্ণনা বিভিন্ন আলোচনায় সমাজবিজ্ঞানের বইতে এর আগেও তোমরা স্কুলের পাঠ্যসূচি সেগুলো পড়ে আসছো। তো আমরা যদি আরো ইতিহাসের দিকে বিস্তারিত যাই, খনার বচনের দিকে যদি যাই, সেখানেও আমরা দেখতে পাই যে এই খনার বচন থেকে আমরা এই আদি হিন্দু যুগের যে সমৃদ্ধ কৃষি নির্ভর অর্থনীতি সেটার পরিচয় আমরা পেয়ে যাই। এই যুগে সনাতন পদ্ধতিতে কৃষি চাষাবাদ করা হতো। কৃষিতে কোনো প্রযুক্তির ব্যবহার তখন পর্যন্ত আসে নাই। গবাদি পশু লালন পালন করা হতো প্রতি গৃহস্থ বাড়িতে। এবং যে পর্যটকরা যে সমস্ত পর্যটকরা বিভিন্ন সময়ে বাংলার অর্থনীতিকে বা বাংলার রূপ সৌন্দর্যে আকৃষ্ট হয়ে তারা এসেছেন, সেরকম একজন অর্থনীতিবিদ হিউমেশনের বর্ণনা থেকেও আমরা আদি হিন্দু যুগের অর্থনীতির কৃষি অর্থনীতির প্রাচুর্যের কথা সেখানে আমরা জানতে পারি যে এখানে প্রত্যেক ঘরে ঘরে গবাদি পশু লালন পালন করা হতো। এবং অর্থনীতিতে ব্যবসা বাণিজ্যের খুব একটা প্রচলন না থাকলেও একেবারে যে পিছিয়ে ছিল তা নয়। আদি হিন্দু যুগের শেষের দিকে আর্যরা এদেশে বাণিজ্য উদ্দেশ্যে আসে। আর্যরা ছিল অত্যন্ত মেধাবী জাতি, তারা পরিশ্রমী জাতি। এরপরে বৌদ্ধ এবং হিন্দু যুগের অর্থনীতি শুরু হয়েছে। সেখানেও দেখা যায় যে কৃষি সমৃদ্ধ অর্থনীতির পাশাপাশি এদেশে কিছু কিছু শিল্প বা অন্যান্য ক্ষেত্রেও তারা বেশ সুবিধা অর্জন করে। এবং আমরা জানি যে এদেশে কৃষির পাশাপাশি ফলমূল বা অন্যান্য শাকসবজি সেগুলো চাষ করা হতো। এবং চিনি, শাকসবজি, ফলমূল, সুপারি সেগুলো নিজের আঞ্চলিক বা দেশের চাহিদা মিটেও পারস্য, সিংহল, আরব দেশেও সেগুলো পাঠানো হতো। তো এই আদি হিন্দু যুগের অর্থনীতিকে আমরা আরেকটু বিস্তারিত যদি আলোচনা করতে চাই তাহলে আদি হিন্দু যুগের অর্থনীতিকে আমরা যদি বিশ্লেষণ করে দেখি তাহলে সেখানে বিশ্বের যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো মধ্যে প্রথমে আসে যে কৃষির কথা। আদি হিন্দু যুগে কৃষিতে প্রাচুর্য ছিল, অর্থাৎ গতানুগতিক বা সনাতন পদ্ধতিতে কৃষি কাজ করা হলেও মাটির উর্বরতার কারণে প্রচুর পরিমাণে কৃষি দ্রব্যাদি উৎপাদিত হতো। এবং মানুষের যে আভ্যন্তরীণ প্রয়োজন সেটা মেটানোর পর সেগুলো রপ্তানি করার সুযোগ ছিল। এবং জীবনযাত্রার মান ছিল অত্যন্ত উঁচু মানের। দারিদ্রতা সেখানে কোনো লেশমাত্র ছিল না, মানুষের ঘরে ছিল সুখ। এরপরে আমরা যদি যাই বস্ত্রশিল্পের কথা, বস্ত্রশিল্পের বাংলাদেশ বা উপমহাদেশ আদি হিন্দু যুগেও একটা শীর্ষ একটা অবস্থানে ছিল।
ফরাসি পরিব্রাজক হিউয়েনসানের বর্ণনা থেকেও বা বার্নিয়ার দুইবার ভারত সফর করেন তার বর্ণনার মতো আমরা বস্ত্রশিল্পের সেখান থেকে পরিচয় পেয়ে থাকি। যে দেশে মসলিন নামক এক ধরনের সূক্ষ্ম বস্ত্র তৈরি করা হতো, যেটা তৎকালীন রাজাবাসাদের খুবই পছন্দের বস্ত্র ছিল। সেটা এতই সূক্ষ্ম ছিল, বর্ণনায় এসছে যে একটি আংটির ভিতর দিয়ে পুরো একটি শাড়ি অনায়াসেই সেটাকে বের করে নেওয়া যেত। এর পাশাপাশি ছিল কার্পাস শিল্পের পোশাক করেছিল। কার্পাস দিয়েও কাপড় তৈরি করা হতো, বস্ত্র তৈরি করা হতো। সেই কার্পাস বস্ত্রগুলো সেটা চওড়ায় ছিল, সেগুলো 2 হাত এবং লম্বায় 19 হাত হতো। সেগুলো বিদেশি পর্যটকদের যথেষ্ট আকৃষ্ট হতো। সেগুলো এই বস্ত্রশিল্পের প্রাচুর্যের কথা বলতে গেলে আরো বলতে হয় যেখানে পাটের চাহিদা ছিল, বা যেহেতু পাটের দিক থেকে আগে এই উপমহাদেশ বা বাংলাদেশ স্বর্ণসূত্র হিসাবে পরিগণিত হতো, সেখানে পাট বস্ত্র হিসাবে তৈরি হতো, পাটের বস্ত্র, এবং সেগুলো বিভিন্ন আচার অনুষ্ঠানে পাটের বস্ত্র ব্যবহার করা হতো এদেশে। তারপর আছে চিনি শিল্প। যেহেতু কৃষিভিত্তিক অর্থনীতিতে প্রচুর পরিমাণে আখের চাষ হতো এবং এই আখের রস দিয়ে তখন চিনি উৎপাদন করা হতো। আভ্যন্তরীণ চাহিদা মিলেও পারস্য এবং আরব দেশে সেগুলো রপ্তানি করার সুযোগ ছিল। এরপরে আমরা আসি মৃৎ শিল্প। যে মাটির হাঁড়ি, পাতিল, বাসনকোসন, তৈজসপত্র, খেলনা এবং দেবদেবীর মূর্তি, সেগুলো মাটিতে তৈরি করা হতো এবং সেগুলো তখন এখনকার মতো ওই আমলে এই অ্যালুমিনিয়াম বা এগুলো ব্যবহার ছিল না। তখন মাটির আসবাবপত্রে বেশ কদর ছিল এবং সেগুলো দেশীয় বাজারে বা আভ্যন্তরীণ বা উপমহাদেশে সেগুলো এককভাবে বা একচেটিয়া বাজার সেগুলো দখল করেছিল। এমনকি আমরা যদি কুমিল্লার ময়নামতি বা নওগাঁর পাহাড়পুরের সেই নিদর্শন এতদিন পরেও সেখান থেকে আমরা যে নিদর্শন পেয়েছি, সেখানেও এই মৃৎশিল্পের পুরাতন যে ঐতিহ্য ছিল সেগুলো আমরা এখনো দেখতে পাই। এরপরে আরেকটা শিল্পের প্রাচুর্য ছিল, সেটা হচ্ছে লৌহ শিল্প। যেহেতু অর্থনীতি ছিল কৃষি নির্ভর, সেই ক্ষেত্রে যে কৃষিতে লোহার ব্যবহার সেখানে ছিল। যে লোহা দিয়ে তৈরি হতো দা, কোদাল, কাস্তে, লাঙল, এবং এগুলো কামারেরা সেগুলো তৈরি করতো এবং কৃষিকাজে সেগুলো ব্যবহার করা হতো। এছাড়া বল্লম, তীর, এগুলো কামারা তৈরি করতো এবং সেগুলো মানুষের বিভিন্ন প্রয়োজনে সেগুলো তৎকালীন সময় ব্যবহার করা হতো। এরপর আছে যে কাঠ শিল্প। যে কাঠ শিল্পের ব্যবহার ছিল, অর্থাৎ বাড়িঘর তৈরি, নৌকা, তারপরে জাহাজ নির্মাণ, কাঠের জাহাজ নির্মাণ করা হতো এবং গরুর গাড়ি, যেগুলো তখন বাহন হিসেবে ছিল। বর্তমানের মতো যোগাযোগ ব্যবস্থায় এত গাড়ির প্রচলন ছিল, তখন গরুর গাড়ির প্রচলন ছিল, পালকি ছিল, সেগুলো এই কাঠ দিয়ে তৈরি করা হতো। এরপরে ছিল কাঁসা পিতলের শিল্প। যে কাঁসা পিতলের সম্ভ্রান্ত বা ধনী পরিবার রাজাবাসাদের ঘরে গৃহস্থালী কাজে, তৈজসপত্রতে এবং বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র, উপহার সামগ্রী, সেগুলো কাঁসা পিতল দিয়ে তৈরি করা হতো এবং সেগুলো ধনী পরিবার বা রাজাবাসাদের ঘরে সেগুলো ব্যবহার হতো। এরপর আছে যে কাঠ শিল্প। যে সোনারূপা তৈরি গহনা ধনী পরিবারের বা রাজ পরিবারের লোকজন সেগুলো ব্যবহার করতে এবং সোনারূপার আর থালাবাটি সেগুলো ব্যবহারের প্রচলন ছিল। এরপর আছে শঙ্খ শিল্প। যে শঙ্খ দিয়ে এক ধরনের উপকরণ, যেটা দিয়ে বিভিন্ন রকমের ঘর সাজানোর জিনিসপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র বা সেগুলো উপহারের জিনিসপত্র সেগুলো তৈরি করা হতো এবং সেগুলো তৎকালীন সময় বেশ কদর ছিল মানুষের সমাজে। তো এই হচ্ছে মোটামুটি আদি সিন্ধু যুগের অর্থনীতির একটা সংক্ষিপ্ত বিবরণ। তখন কিন্তু ব্যবসা বাণিজ্যের প্রচলন ছিল। ব্যবসা বাণিজ্যের দিক থেকেও পিছিয়ে ছিল না। ব্যবসা বাণিজ্যের দিক থেকে যে প্রচুর পরিমাণে ফলমূল সেখানে উৎপাদিত হতো এবং তাছাড়া চিনি, চা, মশলা এবং এই সমস্ত শিল্পগুলো এগুলো নিজেদের চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী দেশগুলোতে সেগুলো রপ্তানি করা হতো এবং ব্যবসা বাণিজ্যের যে নৌপথে ব্যবসা বাণিজ্য বেশিরভাগই পরিচালিত হতো। দ্বিতীয় বৈশিষ্ট্য বা দ্বিতীয় অর্থনৈতিক পটভূমির দ্বিতীয় পর্যায়ে মুসলিম যুগের অর্থনীতি, যেটা সময়কাল ছিল 1200 থেকে 1757 সাল পর্যন্ত। এই যুগের অর্থনীতিকে বলা হয় যে
জান্নাতাবাদ বা এই সময়ের অর্থনীতিতে ছিল প্রাচুর্য, অর্থাৎ কৃষি শিল্প সব দিক থেকেই প্রাচুর্যের সম্ভার সেখানে দেখতে পাওয়া যায়। চীনা পরিব্রাজক হিউয়েনসাংয়ের বর্ণনা থেকেও এই মুসলিম যুগের বা সমৃদ্ধ অর্থনীতির পরিচয় পাওয়া যায়। এই যুগে 1300 সালে এখানে মুদ্রার প্রচলন হয় এই যুগে। এরপর থেকে আধুনিক মুদ্রা সেখানে চলে আসে এবং আমরা এই ইতিহাস থেকে জানতে পাই যে হিউয়েনসাং বা মাহুয়ান তারা এই সমস্ত পর্যটকগণ এই উপমহাদেশে এসে মুসলিম যুগের অর্থনীতি সম্পর্কে তারা যে মন্তব্য করেছেন যে এখানে কৃষকরা ছিল পরিশ্রমী, কৃষকরা পরিশ্রম করে এই মুসলিম যুগের এই সময়টাকে স্বর্গরাজ্য কৃষকরা বানিয়েছিল। অর্থাৎ তাদের যে অভিমত ছিল সে অভিমতের প্রধান বিষয় ছিল যে কৃষকরা পরিশ্রম করে এই উপমহাদেশকে বা বাংলাকে স্বর্গরাজ্য বানিয়েছিল। তো এই মুসলিম যুগের অর্থনীতির মধ্যে আরো যে বিষয়টি ছিল সেটা হচ্ছে যে এখানে বস্ত্রশিল্প, বিখ্যাত পর্যটক ইবনে বতুতা এই সময় ভারত সফরে এসেছিলেন এবং জিনিসপত্রের মূল্য এত বেশি কম ছিল বা শস্যের মূল্য এত বেশি কম ছিল যেটা তিনি দেখে 10 টাকায় একজন আশুরা নামে একজন দাসী কিনেছিলেন। মুদ্রা প্রচলন ছিল তখন 1 টাকায় 7 মণ ধান পাওয়া যেত, এত বেশি সমৃদ্ধি কৃষিতে ছিল। মসলিন শিল্প সেটাও বিদেশে দেশের চাহিদা মিটেও বাইরে মসলিন কাপড় পাঠানো হতো। এছাড়াও আরো অনেক সুতি বস্ত্র সেটার প্রচলন ছিল। সেই সাথে সাথে শিল্পদ্রব্য সেগুলো দেশের প্রয়োজন মিটে বা আভ্যন্তরীণ প্রয়োজন মিটে সেগুলো বিদেশে পাঠানোর ব্যবস্থা ছিল। ভাগীরথী, পদ্মা, গঙ্গা নদীর তীরে হিউয়েনসাংয়ের বর্ণনা থেকে পাওয়া যায় যে প্রচুর পরিমাণে নারিকেল গাছ এবং সুপারি গাছ সেখানে লাগানো হতো। এ থেকেই সেগুলো আবার এই সুপারি নারিকেল সেগুলো আবার বিদেশেও রপ্তানি করা হতো। তো সুতি বস্ত্রের বিখ্যাত বাজার হিসেবে সেখানে যে বাজারগুলো গড়ে উঠেছিল সেটা হচ্ছে যে ঢাকা, মুর্শিদাবাদ, মালদহ এই সমস্ত জেলাগুলো বস্ত্রশিল্পের সমৃদ্ধ বাজার হিসাবে মুসলিম যুগের অর্থনীতি সেখানে গড়ে উঠেছিল। তো এইসব মুসলিম যুগের অর্থনীতির শেষের দিকে বিভিন্ন ব্রিটিশ পর্যটকরা এই দেশের বাণিজ্য করার উদ্দেশ্যে এই দেশে আসেন। যে প্রথমে এই দেশে বাণিজ্যের উদ্দেশ্যে আসে পর্তুগিজরা, তারপর আসছে ওলন্দাজরা, এরপর ফরাসিরা, এরপরে ইংরেজরা এসে স্থায়ীভাবে এই দেশে বাণিজ্যের উদ্দেশ্যে তারা আসে এবং স্থায়ী এখানে ব্যবসা বাণিজ্য শুরু করে। এরপরে আমরা যাচ্ছি ইংরেজ যুগের অর্থনীতি। 3 নম্বর বৈশিষ্ট্যে যাচ্ছি ইংরেজ যুগের অর্থনীতি। যেটা সময়কাল ছিল 1757 থেকে 1947 সাল পর্যন্ত। সালে বাংলার সর্বশেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে ইংরেজরা এদেশে 200 বছরের ঔপনিবেশিক শাসন কায়েম করে এবং বা শাসনের ভিত্তি পাকাপোক্ত করে এবং এই সময় বাংলাদেশ তথা উপমহাদেশের উপর যে শাসন, শোষণ এবং নিপীড়ন চলেছিল তার একটা বিবৃতিতে আমরা যাচ্ছি। যে এই সময় প্রথমে আসে যে কোম্পানি আইন প্রচলিত হয়। প্রথমেই আমরা আসি কোম্পানি আইনে। কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, উপমহাদেশে তাদের ক্ষমতার আসন দীর্ঘস্থায়ী করার জন্য যে স্বাধীনতা পরবর্তী বা বাংলা স্বাধীন নবাবের পরবর্তী তারা যে শাসন ব্যবস্থা কায়েম করেছিল সেটা আসলে মূলত ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকে পাকাপোক্ত করার জন্য। তো এরপরে আমরা আসি লর্ড ক্লাইভের দ্বৈত শাসন ব্যবস্থা
ও ৭৬-এর মনন্ত লর্ড ক্লাইভের দ্বৈত শাসন ব্যবস্থায় এদেশে কৃষকদের উপরে করের বোঝা চাপিয়ে দেওয়া হয় এবং একটা জমিদার শ্রেণীর সৃষ্টি করা হয়, অর্থাৎ কৃষকদেরকে, সাধারণ কৃষকদেরকে শোষণের উদ্দেশ্যে বা কোম্পানি আইনকে প্রতিষ্ঠিত করার জন্য বা ঔপনিবেশিক শাসনকে পাকাপোক্ত করার জন্য এই ধরনের ব্যবস্থা করা হয়। তো করের বোঝা কৃষকদের উপরে চাপিয়ে দেওয়ার ফলে কৃষকরা আস্তে আস্তে নিঃস্ব হয়ে যায় বা কৃষি অর্থনীতির উপরে মারাত্মক চাপ চলে আসে এবং কৃষি ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে এবং একেবারে সেটা প্রাচীন পদ্ধতিতে চলে যায়। কৃষির উপরে কৃষকরা নিজেদের এখতিয়ার বা কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য কোনো মনোযোগ তারা রাখতে পারে না। এবং এখানে দেখা যায় যে ৭৬-এর মনন্ত, যেটা বাংলায় 1176 সালে 1176 সালে দুর্ভিক্ষে পরিণত হয় বা দুর্ভিক্ষে, যেখানে বাংলার 1/3 লোক না খেয়ে মারা যায়, এরকম অবস্থা বাংলার সৃষ্টি হয়। এরপরে আমরা যাই তৃতীয়ত, লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত। চিরস্থায়ী বন্দোবস্ত ও শিল্প বিপ্লব। চিরস্থায়ী বন্দোবস্ত ও শিল্প বিপ্লব। লর্ড কর্নওয়ালিস তার চিরস্থায়ী বন্দোবস্তের মধ্য দিয়েও এদেশের কোম্পানি আইনকে পাকাপোক্ত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। তার মধ্যে ছিল যে জমিদারদেরকে এক একটা অঞ্চলের মালিক করে দিয়ে তাদেরকে খাজনার ব্যবস্থা করে দেওয়া, অর্থাৎ সুদাস্ত আইন এখানে ছিল, যে সুদাস্ত আইনের মধ্যে যে দিনের মধ্যে খাজনা প্রদান করতে ব্যর্থ হলে জমিদাররা সেই জমি নিলামে উঠত। তো এইরকম সিস্টেমের মধ্যে দিয়ে মূলত জমিদার শ্রেণী দিয়ে সাধারণ কৃষকদেরকে একটা শোষণের ব্যবস্থায় পাকাপোক্ত করেছিল ইংরেজরা মূলত। তো অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে আমরা জানি শিল্প বিপ্লব শুরু হয়। ব্রিটেনের শিল্প বিপ্লব শুরু হয়। শিল্প বিপ্লব ফলশ্রুতিতে ব্রিটেনে তখন শিল্প উৎপাদন প্রচুর পরিমাণে বেড়ে যায় এবং তখন এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিলেতের উৎপাদিত পণ্য এদেশে বিক্রির জন্য একটা বিরাট মার্কেট পেয়ে যায়। বিলেতের উৎপাদিত পণ্য এদেশে এনে তারা বিক্রি করে থাকে এবং উপমহাদেশের উৎপাদিত যে সমস্ত কৃষি পণ্য ছিল সেগুলো তারা নিজের দেশে সেগুলো কাঁচামাল হিসেবে সেখানে তারা ব্যবহার করে এবং ওদের উৎপাদিত পণ্যর বাজার হিসেবে এই দেশকে ব্যবহার করে, অর্থাৎ এই দেশের সমস্ত শিল্পকে ধ্বংস করে দেওয়া হয়। শুধুমাত্র বিদেশি পণ্যের বা বিলেতি পণ্যের বাজার হিসেবে উপমহাদেশকে তারা ব্যবহার করতে শুরু করে। এরপরে আমরা যাচ্ছি পরের পয়েন্টে, দীর্ঘমেয়াদী দুর্ভিক্ষ। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করার মধ্য দিয়ে কৃষকদের যে শোষণের একটা হাতিয়ার সৃষ্টি করা হয়, তারই ফলশ্রুতিতে বাংলায় নেমে আসে চিরস্থায়ী একটা দুর্ভিক্ষ, যেটা ৭৬-এর মনন্ত বা যেটা ফলাফল দীর্ঘ 10 বছর পর্যন্ত চলতে থাকে এবং এতে করে বাংলার বহু লোক না খেয়ে মারা যায়। এত বেশি খাবারের অভাব ছিল যে মানুষ মৃত পশুর মাংস পর্যন্ত, তখন ইতিহাস থেকে জানা যায় যে মৃত পশুর মাংস পর্যন্ত তখন মানুষ এই দুর্ভিক্ষে খেয়েছিল। তো এই দুর্ভিক্ষের মধ্যেও ইতিহাস থেকে বলা যায় যে এই সময়ের মধ্যে দুর্ভিক্ষের মধ্যেও ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওই সময়ে 1,43,00,000 টাকা তখন রাজস্ব হিসেবে ওই হিসেবে দুর্ভিক্ষের সময় তারা এই দেশ থেকে তারা সেগুলো ব্রিটেনে তারা সেগুলো পাঠিয়েছিল। এরপরে আমরা যাই নীল চাষে কৃষকদেরকে বাধ্য করা।
নীল চাষে কৃষকদেরকে বাধ্য করা, কৃষকদের বাধ্য করা ও কৃষকদের ভিটা মাটি থেকে উচ্ছেদ, কৃষকদের নীল চাষে কৃষকদেরকে তখন বাধ্য করা হতো যে নীল চাষ যে জমিতে করা হতো সেই জমিতে অন্য কোনো ফসল উৎপাদিত হতো না, সেই কারণে কৃষকরা নীল চাষে আগ্রহী হতো না। তারপরেও বাধ্যতামূলকভাবে কৃষকদেরকে নীল চাষে বাধ্য করা হতো এবং কোনো কৃষক যদি নীল চাষ করতে আগ্রহী না হতো তাহলে দরিদ্র কৃষকদের গরু এবং হালের সামগ্রী সেগুলো কেড়ে নেওয়া হতো এবং কৃষকরা এই ভয়ে ভিটামাটি ছেড়ে তারা পালিয়ে বেড়াতো। এই সময় দেখা যায় যে বাংলায় নীল চাষ ছাড়া অন্য কোনো কৃষি উৎপাদন হতো না এবং কৃষি জমিগুলো প্রতি বনভূমির মতো সেখানে জঙ্গলে পরিণত হয়েছিল এই নীল চাষের বাধ্য করার কারণে। তো এই সমস্ত এর পরে বা এই সমস্ত অসুবিধার পরেও যে ইংরেজ শাসনের একটা ভালো দিক ছিল, ইংরেজ শাসনের ভালো দিক, ইংরেজ শাসন আমলে এই উপমহাদেশে শিক্ষার প্রসার ঘটেছিল, অবকাঠামোজনিত উন্নতি ঘটেছিল এবং ডাক, টেলিযোগাযোগ ব্যবস্থা, টেলিগ্রাফের প্রচলন হয়। অর্থাৎ ইংরেজরা এই সমস্ত বিষয়গুলো, ইংরেজি শিক্ষার প্রসার করেছিল, এই সমস্ত বিষয়গুলোতে ইংরেজরা মনোনিবেশ করেছিল মূলত তাদের উপনিবেশিক শক্তিকে বা তাদের শাসন শোষণ কায়েম করার জন্য এই সিস্টেমটা তারা চালু রেখেছিল। এই বিষয়গুলো বাংলায় বা উপমহাদেশে চালু থাকার কারণে শিক্ষা ব্যবস্থা অবকাঠামোজনিত বা ডাক টেলিযোগাযোগ সংক্রান্ত একটা বিরাট একটা ভালো দিক বাংলায় তখন বিরাজ করেছিল। এর ফলশ্রুতিতে পরবর্তীতে দেখা যায় বাংলায় নবজাগরণ ঘটেছিল। এরপরে এই শিক্ষিত হওয়ার মধ্য দিয়ে অর্থাৎ শিক্ষা বিস্তারের মধ্যে, বিশেষ করে ইংরেজি শিক্ষার প্রসারের মধ্য দিয়ে বাঙালি জাতির মধ্যে, উপমহাদেশের জনসাধারণের মধ্যে একটা উপলব্ধি আসে যে ইংরেজরা আমাদের এই দেশকে শুধু শোষণ করছে, তাদেরকে এই দেশ থেকে হটাতে হবে এবং আমাদের মাতৃভূমিকে আমাদের নিজেদের দখলে আনতে হবে। এই সুজলা সুফলা শস্য শ্যামলা মাতৃভূমিকে আমাদের এই বিদেশি উপনিবেশের হাত থেকে রক্ষা করতে হবে। আমরা জানি যে বিভিন্ন অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, বিরাজি পণ্য বর্জন, এই সমস্ত আন্দোলনের মধ্য দিয়ে ইংরেজরা একসময় এই দেশ থেকে বহু রক্তক্ষয়ের মধ্য দিয়ে এই দেশ থেকে তারা উঠে যেতে বাধ্য হয় বা উপমহাদেশের জনগণ তাদেরকে এই দেশ থেকে যে ভারত ছাড়তে একসময় তারা বাধ্য করে। এরপরে যে বিবর্তনের ইতিহাস সেটা আমরা যাই যে পাকিস্তান যুগের অর্থনীতি, পাকিস্তান যুগের অর্থনীতি যেটা সমস্যা ছিল থেকে 1971 সাল পর্যন্ত ব্রিটিশ সরকারের শাসন শোষণ নিপীড়নের অধ্যায় পাড়ি দিয়ে যে দুটি রাষ্ট্রের জন্ম হয়েছিল সেটা হচ্ছে পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান। মানুষ আশা করেছিল যে 200 বছরের শাসনের হয়তো শেষ হয়েছে বা শাসনের যে সূর্য ছিল সেটা হয়তো অস্তমিত হয়েছে, যে দুটা দেশ পাকিস্তান ও পূর্ব পাকিস্তান নামে যে দুটা দেশের জন্ম হয়েছিল সেটা বিচ্ছিন্নভাবে অর্থাৎ 1200 মাইল দূরের দেশ দুটি অবস্থান করলো। শুধুমাত্র যেটা মিল ছিল সেটা হচ্ছে ধর্মের ভিত্তিতে দুটা দেশ একসাথে মিলিত হয়েছিল। তারপরেও যে স্বাধীনতার যে সুফল সেগুলো কিন্তু বাঙালিরা পায় নাই বা পূর্ব বাংলার মানুষ সেগুলো ভোগ করতে পারে নাই। সেগুলো আমরা আলাদা করে পয়েন্ট আকারে বিশ্লেষণ করে দেখি, তাহলে আমাদের আলোচনা বা সুবিধা হবে। প্রথমে আমরা যাই যে কৃষিক্ষেত্রে। কৃষির দিক থেকে
বরাবরই পূর্ব পাকিস্তানের যে বাংলাদেশের যে অংশটা ছিল বরাবরই কৃষিতে ছিল সমৃদ্ধ, এবং এই সমৃদ্ধতার সুযোগ নিয়ে কৃষিতে বা বাংলাদেশে যে সমস্ত কৃষি পণ্য উৎপাদিত হতো তার বেশিরভাগই পাকিস্তান বা পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হতো, এবং এতে করে খাদ্যের সংকট দেখা দিত। এটাও ছিল একটা বিমাতসুলভ আচরণ বা বৈষম্যমূলক নীতির একটা অংশ। এরপরে আসে বস্ত্র বা শিল্পের ক্ষেত্রে কি ধরনের বৈষম্য ছিল, যে পশ্চিম পাকিস্তানের বিমাতসুলভ আচরণের কারণে ভারতবর্ষের স্বাধীনতার পরবর্তীতে পাকিস্তান আমলে যে সমস্ত শিল্প গড়ে উঠেছিল সেগুলো বেশিরভাগই গড়ে উঠেছে পশ্চিম পাকিস্তানে, বাংলাদেশের অংশে কোনো শিল্প গড়ে ওঠে নাই। এটাও তাদের বিমাতসুলভ আচরণের একটা অংশ, যার ফলে আমাদের যে পাট শিল্প ছিল এই কাঁচা পাট হিসাবে সেগুলো পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হতো, এবং এই যে স্বর্ণসূত্র হিসেবে বাংলাদেশের জন্য যে লাভ বা যে সুবিধা থাকার কথা ছিল সেটা থেকে বাংলাদেশ বরাবরই বঞ্চিত হয়েছে। এরপর আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ওই সময়কালীন যে অর্থনৈতিক ব্যবস্থা ছিল তখন বাংলাদেশ সবসময় অনুকূলে অবস্থান করতো, এবং পাকিস্তান বা পশ্চিম পাকিস্তান সবসময় প্রতিকূলে অবস্থান করতো। তারপরেও বাংলাদেশি পণ্যের যে অতিরিক্ত পণ্য উৎপাদিত হয় সেগুলো পাকিস্তানে নিয়ে যাওয়ার কারণে অর্থনৈতিক ক্ষেত্রে একটা বিরাট বিপর্যয় নেমে আসে, এবং বাংলাদেশের অর্থনৈতিক বাণিজ্যের ক্ষেত্রেও তখন প্রতিকূল বাণিজ্য পরিস্থিতি তখন নেমে আসে। বৈদেশিক সাহায্যের ক্ষেত্রে পশ্চিম পাকিস্তান বা বাংলাদেশ নামক ভূখণ্ডটি তেমন কোনো সুবিধা ভোগ করতে পারে নাই। যে সমস্ত সাহায্য অনুদান বিদেশ থেকে আসতো সেগুলো বেশিরভাগই পশ্চিম পাকিস্তান নিয়ে যাওয়া হতো, এবং বাংলাদেশের ভাগ্যে এই বৈদেশিক সাহায্যের যে সুবিধা সেটাও যুক্ত না, সেটাকেও ভোগ করতে দেওয়া হতো না। এরপর চাকরির ক্ষেত্রে বৈষম্যের কথা বলতে গেলে বলা যায় যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য যে সমস্ত ক্ষেত্র তৈরি করার দরকার সেগুলো পূর্ব পাকিস্তানে বা বাংলাদেশের অংশে সেটা কোনোটাই তৈরি করা হতো না। ম্যানুফ্যাকচারিং বা শিল্পের উন্নয়ন পুরোটাই সেটা পশ্চিম পাকিস্তানের অংশে তৈরি করা হতো বা স্থাপন করা হতো, যার জন্য চাকরির ক্ষেত্র বাংলাদেশের জন্য বা পশ্চিম পাকিস্তানের ক্ষেত্রে তৈরি না করে সেটা পূর্ব পাকিস্তানের জন্য তৈরি করা হতো, যার জন্য বেকার সমস্যা প্রকট আকার ধারণ করে, এবং আত্মকর্মসংস্থানের দিকে তখন বেকার জনগণ ঝুঁকি পড়ে সরকারি চাকরি বা বেসরকারি চাকরির ক্ষেত্রে তাদের সুযোগ কমে যায়। এরপর আছে যে কেন্দ্রীয় সরকারের বিমানবন্দর সুলভ কেন্দ্রীয় সরকারের বিমানবন্দর সুলভ আচরণ, যেহেতু সকল উন্নয়ন কর্মকাণ্ড পশ্চিম পাকিস্তান থেকে সেগুলো পাস করা হতো, সেই কারণে উন্নয়নমূলক কর্মকাণ্ড ব্যাংক, বিমান কোম্পানি বা গুরুত্বপূর্ণ অফিস আদালত স্থাপন করা বা সেগুলোতে বরাদ্দ দেওয়ার ব্যাপারে সেগুলো পশ্চিম পাকিস্তানকে বেছে নেওয়া হতো, এবং পূর্ব পাকিস্তানের অংশটা সেটাতে বরাদ্দ কম দেওয়া হতো বা বরাদ্দ দেওয়া অনেক ক্ষেত্রে বরাদ্দ থেকে এই অংশটা বাদ দেওয়া হতো। এরপর আসলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ। পশ্চিম পাকিস্তানের অংশে গুরুত্বপূর্ণ শিল্প, বড় বড় শিল্প প্রতিষ্ঠান থেকে শুরু করে গুরুত্বপূর্ণ অফিস আদালতগুলি স্থাপন করা হতো, কিন্তু বাংলাদেশের অংশে সেগুলো স্থাপন না করার জন্য দেখা যায়
যায় যে একটা দূরত্ব তৈরি হয় এবং এই দূরত্বের কারণে প্রশাসনিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে সব দিক থেকে বিরাট একটা ফারাক হবে, যেটা এই দেশের অর্থনীতিকে মারাত্মকভাবে ভেঙে ফেলবে এবং অর্থনৈতিক মেরুদণ্ডকে মারাত্মকভাবে বিপর্যস্ত করে তোলে। তো এই সমস্ত অসুবিধার কারণে একসময় বাংলাদেশ নামক অংশটি বা পূর্ব পাকিস্তানের মানুষ তারাও অনুধাবন করতে শিখলো যে এই অবস্থা এটাও সেই ব্রিটিশ আমলের শোষণের মতো এই পাকিস্তানের শোষণ থেকে তাদেরকে, এই আগ্রাসন থেকে তাদেরকে বের হয়ে আসতে হবে এবং সেই উজ্জীবনী শক্তি থেকেই বা বিভিন্ন শাসন শোষণ থেকেই এই রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে 1971 সালে দেশটি স্বাধীনতা লাভ করে। এর পরবর্তীতে আমরা যাই স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের যে ইতিহাস সেটার ক্ষেত্রে স্বাধীনতা পরবর্তী যুগের অর্থনীতি, যেটা 1971 থেকে বর্তমান পর্যন্ত থেকে বর্তমান পর্যন্ত যে যুদ্ধবিধ্বস্ত একটা দেশের অর্থনীতি স্বাভাবিকভাবে বিপর্যস্ত থাকে, সেখানে অবকাঠামোজনিত সমস্যা, ক্রমবর্ধমান বেকারত্ব, অর্থনৈতিক অবকাঠামো বা অর্থনৈতিক খাতের সকল খাতের অব্যবস্থা, এই উত্তরসূরি হিসাবে স্বাধীনতা পরবর্তী দেশটি পাকিস্তানের কাছ থেকে এরকম একটা অর্থনীতি ফেরত পেয়েছিল। যে পরিত্যক্ত কিছু শিল্প ছিল পাকিস্তানি শাসন আমলে, সেগুলোকে সরকারি সম্পত্তি হিসেবে সেগুলোকে ছেড়ে দেওয়া হয়। এছাড়া বাংলাদেশের অংশে কোনো শিল্প গড়ে ওঠে নাই। এইরকম একটি পরিস্থিতি, যুদ্ধ বিধ্বস্ত একটা দেশের অর্থনীতি বিপর্যস্ত একটা অর্থনীতি, এরপর ঘন ঘন সরকার পরিবর্তনের ফলে দেশে একটা অরাজকতামূলক একটা পরিস্থিতি বিরাজ করে। এর পরেও স্বাধীনতার দীর্ঘ সময় বর্তমান পর্যন্ত পার হয়ে গেলেও এখন দেশের অবস্থা অনেকটাই আগের চাইতে পরিবর্তন হয়েছে বা পরিবর্তিত হয়েছে। এখন বর্তমান সরকার বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিপর্যস্ত অর্থনৈতিক মেরুদণ্ডকে পুনর্গঠিত করার জন্য যে সমস্ত বিষয়গুলো হাতে নিয়েছেন, যে স্বাধীনতা পরের বিভিন্ন পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলো গ্রহণ করা হয়েছে। এই পঞ্চবার্ষিক পরিকল্পনার মধ্য দিয়ে এক একটি পরিকল্পনার মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে সেটা পর্যালোচনার মধ্য দিয়ে ব্যর্থতা, সফলতা, মূল্যায়নের প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখন অনেকটাই স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। যে বিগত পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলো থেকে দেখা যায় যেখানে দারিদ্রতার হার কমিয়ে আনা হয়েছে, দারিদ্রতার হার কমানো হয়েছে, কৃষিক্ষেত্রে উন্নয়ন, কৃষিক্ষেত্রের উন্নয়নের কথা যদি আমরা বলতে চাই, যে কৃষিতে বর্তমানে বাংলাদেশ বলতে গেলে স্বয়ংসম্পূর্ণ। কৃষিতে আধুনিক প্রযুক্তিগত উন্নয়নের ফলে কৃষি উৎপাদন, বীজ, সার প্রয়োগের ফলে এবং আধুনিক প্রযুক্তিগত যন্ত্রপাতি ব্যবহারের ফলে কৃষি উৎপাদনের দিক থেকে কৃষিক্ষেত্রে বাংলাদেশ বলা যায় স্বয়ংসম্পূর্ণ। আগামী কয়েক দশকের মধ্যে পুরোপুরি কৃষি ব্যবস্থার দিক থেকে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ অবস্থায় পৌঁছাতে সক্ষম হবে। এরপর আছে শিল্পক্ষেত্রে। স্বাধীনতা পরবর্তী যেখানে পাকিস্তান আমলে কোনো শিল্প এখানে প্রতিষ্ঠিত হয় নাই, সেই দেশটি বর্তমানে শিল্পক্ষেত্রে অনেকটা এগিয়েছে। ছোট বড় মাঝারি শিল্প এখানে প্রতিষ্ঠিত হচ্ছে। এছাড়া কুটির শিল্পে বাংলাদেশের বিরাট একটা সম্ভাবনা রয়েছে। যে কুটির শিল্পজাত সামগ্রী বিদেশে প্রচুর চাহিদা রয়েছে, সেগুলোর মধ্য দেওয়া শিল্পক্ষেত্রে অর্থাৎ ছোট বড় মাঝারি শিল্পের দিক থেকে বাংলাদেশ অনেকটাই অর্থনৈতিক দিক থেকে
স্বয়ংসম্পূর্ণ অবস্থায় অবস্থান করছে। কর্মসংস্থানের সুযোগ সুবিধা, কর্মসংস্থানের সুযোগ সুবিধা বর্তমানে বাংলাদেশে কারিগরি শিক্ষাকে প্রসারিত করা হয়েছে, যাতে প্রতি বছর যে ছেলেমেয়েরা শিক্ষা শেষ করে বের হচ্ছে এদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায়। তো এর সাথে সাথে বিদেশে দক্ষ লোক নিয়োগ করার বিভিন্ন দেশের সাথে চুক্তি হয়েছে। এতে করেও বাংলাদেশের প্রবাসী আয়ের পরিমাণ বাড়ছে বা রেমিটেন্সের পরিমাণ বেড়ে যাচ্ছে। এটা অর্থনীতির একটা, বাংলাদেশের অর্থনীতির জন্য একটা ভালো দিক বা শুভ দিক। এরপরে আমরা যাচ্ছি যে বাসস্থান সমস্যা। বাসস্থান সমস্যা, যার সময় বাংলাদেশে বাসস্থান সমস্যা ছিল, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে কিছু উদ্যোক্তা এক্ষেত্রে বহুতল বিশিষ্ট ভবন নির্মাণের ক্ষেত্রে এগিয়ে আসার কারণে বাসস্থান সমস্যাও বাংলাদেশ অনেকটাই সমাধান করতে সক্ষম হয়েছে। এরপর আছে মূলধনের অভাব। মূলধনের অভাব পূরণ, মূলধন অভাব পূরণ করার জন্য মূলধন আসে সঞ্চয় থেকে, আসে বিনিয়োগ থেকে মূলধন তৈরি হয়। তো সঞ্চয় বাড়াতে হলে মানুষের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে হবে, এবং মানুষের কর্মসংস্থানের সুযোগ যত বেশি বৃদ্ধি হবে তত মানুষের হাতে অর্থ আসবে, এবং সঞ্চিত অর্থ একসঙ্গে বিনিয়োজিত হয়ে মূলধন তৈরি হবে। তো মূলধন গঠনের ক্ষেত্রে বাংলাদেশের যেহেতু কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি হয়েছে, সেই দিক থেকে আশা করা যায় যে মূলধন গঠন করাও সেটাও বাংলাদেশে তৈরি হয়েছে, এবং ইতিমধ্যে বাংলাদেশে দারিদ্রতার হার কমেছে এবং দেশটি মধ্যম আয়ের একটি দেশে পরিণত হতে যাচ্ছে বা পরিণত হতে চলেছে। এরপর আমরা যাই উদ্যোক্তা তৈরি। উদ্যোক্তা তৈরি, যে শিল্প স্থাপনের জন্য আমাদের দেশে যে সমস্ত দক্ষ উদ্যোক্তারা আছেন, তারা আমাদের দেশে শিল্প প্রতিষ্ঠার জন্য তাদের যথেষ্ট আর্থিক সক্ষমতা রয়েছে। এই সমস্ত উদ্যোক্তাদেরকে যদি দেশীয় শিল্প গঠনের জন্য তাদেরকে সুযোগ সুবিধা সরকারিভাবে দেওয়া হচ্ছে, এবং পরিপূর্ণ সুযোগ সুবিধা দেওয়া হলে আমাদের দেশের ভিতরে ছোট বড় এবং মাঝারি শিল্প গঠনের ক্ষেত্রে উদ্যোক্তারা দক্ষ উদ্যোক্তারা বেরিয়ে আসবেন, এবং দেশের ভিতরে যত বেশি শিল্প প্রতিষ্ঠা করা সম্ভব হবে তত বেকার শ্রমিকদের, শিক্ষিত অশিক্ষিত বা অল্প শিক্ষিত শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, মূলধন গঠিত হবে, এবং মূলধন গঠন হলে একটা দেশের অর্থনীতির চাকা বা বাংলাদেশের অর্থনীতির চাকা সমৃদ্ধ হবে। সরকারি পৃষ্ঠপোষকতা। সরকারি পৃষ্ঠপোষকতা, শিল্প স্থাপনের জন্য দরকার সরকারি পৃষ্ঠপোষকতা, বিশেষ করে বৃহৎ শিল্প স্থাপনের জন্য সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া কোনো শিল্পকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সেজন্য সরকারি পৃষ্ঠপোষকতা বা সরকারকে শিল্প স্থাপনের জন্য এগিয়ে আসতে হবে। দেশীয় উদ্যোক্তাদেরকে তাদেরকে অল্প সুদে বা কম সুদ তাদেরকে শিল্প লোন দেওয়ার ব্যবস্থা করতে হবে, যাতে উদ্যোক্তারা দেশের ভিতরে শিল্প স্থাপনের দিকে এগিয়ে আসে। বিদেশে ব্যাংকগুলোতে অর্থ জমা রাখার চাইতে দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে উদ্যোক্তারা যদি বিনিয়োগ করেন, এক্ষেত্রে সরকারকে তাদেরকে বিভিন্ন উৎসাহ দিতে হবে, বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া সম্ভব হলে সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে আমাদের দেশে শিল্পক্ষেত্রে বা অবকাঠামোজনিত বা উন্নয়ন কর্মকাণ্ডে আরও বেশি অর্থ ব্যয় হবে, এবং সেই অর্থ দেশের উন্নয়নের ক্ষেত্রে সর্বাধিক সেগুলো কাজে লাগবে, এবং আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত হবে। আজকের আলোচনা থেকে যে প্রশ্নগুলো বের হয়ে আসে সেগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে যে ইবনে বতুতা কার শাসনামলে বাংলা ভ্রমণ করেছিলেন। দুই নম্বর হচ্ছে যে কি কি শিল্পের জন্য মুসলিম যুগ বিখ্যাত ছিল। তিন নম্বর হচ্ছে যে মুসলিম যুগকে স্বর্ণ যুগ বলা হয় কেন। চার হচ্ছে যে প্রাচীন ও মধ্যযুগে কিভাবে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছিল। পাঁচ হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতির ঐতিহাসিক পটভূমি বর্ণনা করব।
তো আজকে এই পর্যন্তই আজকের আলোচনা। সামনে ক্লাসে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।